বাঁচার কথায় আমার সময় কেমন ছিল শোনো বলি, আমার চোখে দেখবে ফিরে হারিয়ে যাওয়া স্মৃতির গলি। আমার সময়, আমার সময়, আমার সময়, আমার সময়। অনেক দিন আগে এই জঙ্গলের ভিতরে একটা সুন্দর গাছে অনেক পাখি একসঙ্গে বাস করত। পাখিরা সমস্ত জটলা করে, গল্প করে, কথা বলে। এখানে একটা ছোট্ট গাছ ছিল। সেই গাছটা দেখে ওদের মধ্যে যিনি একটু বয়স্ক পাখি, তিনি ওদের বললেন, দেখো তোমরা খেয়াল করছো না, ওখানে একটা ছোট্ট চারা গাছ উঠছে, ওই গাছটা কিন্তু তোমাদের বিপদ বাড়াতে পারে। পাখিরা বলল, দূর, কি যে বলো বুড়ো পাখি, ওই গাছটা আমাদের কি করবে, ওইটুকু একটা চারা গাছ, ওর কি ক্ষমতা আমাদের ক্ষতি করার, ও বাড়ুক, কিছু হবে না। তো এরকম করে দিন যায়, পাখিরা উড়ে যায়, তারপরে আবার আসে, এরকমই চলতে থাকে। কিন্তু গাছটাও কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকে। কেউ কিন্তু খেয়াল করছে না পাখিরা যে গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। বুড়ো পাখি কিন্তু আবারও বলল, তোমরা কিন্তু খেয়াল করছো না, গাছটা কিন্তু বড় হচ্ছে। গাছটা কিন্তু ক্রমশ বড় হতে লাগলো, বেশ বড় হয়ে গেল। তখন এইবারে সেখান দিয়ে যাচ্ছিল একটা শিকারি। শিকারি দেখলো, বাহ, বেশ সুন্দর একটা মোটা লতা উঠেছে, তো এই লতাটা বেয়ে উঠে যদি আমি একটা জাল গাছের উপরে ফেলতে পারি, তাহলে কিন্তু অনেক পাখি আমি একসঙ্গে পেয়ে যাব। এরপরের দিন শিকারি সঙ্গে নিয়ে এলো সেই জালটা। এইবারে আজকে তো আমি জাল নিয়ে এসেছি। সন্ধেবেলায় পাখিরা এসে কিন্তু সেই জালে আটকা পড়ে গেল। তখন কি করবে বুঝে উঠতে পারছে না। আবার সেই বুড়ো পাখিকে জিজ্ঞাসা, না তুমি একটা উপায় বার করো না বুড়ো পাখি, আমরা এখন কি করি? বুড়ো পাখি বলল যে, আচ্ছা ঠিক আছে, বিপদে যখন পড়েছো তখন তো একটা কিছু ব্যবস্থা করতেই হবে। কালকে যখন শিকারি আসবে তখন কিন্তু তোমরা মরার মতো পড়ে থাকবে। তো পরের দিন খুব মহা আনন্দে শিকারি তো এলো, সেই লতা বেয়ে বেয়ে উঠে এক এক করে পাখিগুলোকে ফেলতে লাগলো। সব পাখিগুলো ফেলতে লাগলো, ফেলতে লাগলো, ফেলতে লাগলো, এটা পর্যন্ত পড়ে গেল। সবাই মিলে হৈ হৈ করে উড়ে চলে গেল। চিত্রকলার প্রথাগত পথ ছেড়ে পুতুল নাচের মতো এক মিশ্র ধারার পারফর্মিং আর্টের দিকে ক্রমশ ঝুঁকে পড়া। আজীবন লড়াকু স্বপ্না সেনের জীবন এগিয়েছে এমন নানা বাঁক বদলের মধ্য দিয়ে। আসলে যে নেপথ্যে থেকেছে তার গভীর মানব দর্শন। আসলে দেখো, দুটো মিডিয়াম কিন্তু দু রকমের। হ্যাঁ, তা এখন আমি ছবি আঁকাটা তো ছোটোবেলা থেকে দেখছি বা করছি, শুরু করেছি, বা দেয়াল চিত্র দেখেছি, আর্ট কলেজে পড়াশোনা করেছি, ইন্ডিয়ান স্টাইল অফ পেন্টিং আমার বিষয় ছিল। কাজে এটার প্রতি আমার একটা প্যাশন কিন্তু একদম ছিল না তা তো নয়, বরাবরই আমি এটা করে গেছি। পাপেট থিয়েটারই করি, সব কিছু করার পিছনে কিন্তু এটা আমার কাজ করে গেছে। যার জন্য আমি কিন্তু ছবি আঁকার জগতেও আমার একটা জায়গা, খুব বড় করে কিছু না থাকলেও একটা আছে, কিছু কিছু লোক জানে যে কিছু কাজ করেছি। তার সঙ্গে পাপেট থিয়েটারটা যেটা আমাকে করতে উদ্বুদ্ধ করেছে বা সাহায্য করেছে, সেটা হচ্ছে এই একটা মাধ্যম যার ভিতর দিয়ে মানুষের সঙ্গে যোগাযোগটা করা যায়। মা একটা কথা বলতেন, শুধু নিজের জন্য বেচো না,
বাঁচাটা শুধু নিজের জন্য বেঁচো না, কিন্তু বাঁচবে সকলের জন্য। এই সকলে যদি হয় তাহলে সকলের জন্য আমি কী কী করতে পারি সেটা ভাবতে গিয়ে ওই বাচ্চাদের ছোটদের স্কুল, পাপেট থিয়েটার, অমুক তমুক এইসবগুলো আমার এসে জুটেছে আর কি, সোজা কথা। 1971 সাল থেকে দি পাপেটস দলের সঙ্গে তার যে পথ চলা শুরু হয়, সে পথ চলা চলেছিল 3 দশকেরও বেশি। ছোট জায়গার মধ্যে বা রোজকার চেনা পরিসরে পুতুল নাচকে কিভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা যায় সেই বিষয়ে রঘুনাথ গোস্বামী নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গিয়েছেন। যখন দূরদর্শন সবে আসতে শুরু করলো, মানে দূরদর্শন এসছে 75 সালে, এখন ওনার সঙ্গে আমি কাজ শুরু করেছি 71 সালে। তখনও অনেক শোটো আমরা কিন্তু করেছি, শশী খানের ছাদে শো হচ্ছে, কল শো হচ্ছে, এসবগুলো হচ্ছে। কিন্তু 75 সালে যখন দূরদর্শন কলকাতায় এলো তখন কিন্তু উনি একটু পাল্টালেন ব্যাপারটা, মানে ম্যাস মিডিয়ামের ভিতর দিয়ে কি করে পাপেটকে নিয়ে যাওয়া যায় সেইটা ওনার একটা টার্গেট তৈরি হবে। ফলে সেই জন্য উনি যে কাজগুলো করলেন সেটা হচ্ছে শ্যাডো পাপেটকে অ্যানিমেশনের বিকল্প হিসাবে কি করে কাজে লাগানো যায় সেই ব্যাপারটা উনি করতে আরম্ভ করলেন। কাজেই ওনার কাজের এটা একটা বড় দিক ছিল যে অ্যানিমেশনের বিকল্প হিসাবে কি করে করা যায়। এই ব্যাপারে ওর আরেকজন পথিকৃৎ বলা যায়, তিনি হচ্ছেন জেরি টেঙ্কা। উনিও কিন্তু পাপেট ইত্যাদির মারফতে কি করে কম খরচে, কারণ ওয়ার্ল্ড ডিজনি কিন্তু তখন অনেক সময় ফেল করছে, মানে এত খরচ, সেই জন্য কিন্তু অন্য বিকল্প ব্যবস্থা অলরেডি বেশ কিছু আর্টিস্ট, বেশ কিছু অ্যানিমেটার অন্যভাবে কাজ করছেন। নরম্যান ম্যাকলাউড থেকে শুরু করে নানান ধরনের অনেক আর্টিস্ট আছেন যারা, সে সময় রঘুদার বাড়িতে বসে আমরা অনেক ছবি দেখতাম, ওই উনি নিয়ে আসাতেন এম্বাসিগুলো থেকে। তখন ওই মানে ইউরোপের অনেক দেশে নতুন নতুন ধরনের ছবি, মানে ঠিক অ্যানিমেশনকে একদম পাওয়ারফুল একটা অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে আর কি, ভীষণ প্রতিবাদী সমস্ত কাজ হচ্ছে এখানে। অনেকে যেমন সুরেশ দত্তের নাম করতে পারি, উনি কিন্তু ওনার একটা দিক আছে, সেটা হচ্ছে উনি কিন্তু বিভিন্ন জায়গায় গেছেন, প্রচুর শো করেছেন, হাজার হাজার শো করেছেন, বিদেশে প্রচুর করেছেন, দেশে প্রচুর করেছেন। এটা একটা দিক, মানে প্রচার পুতুল নাচের একটা, লোকে অনেকে জানেই এইসব জায়গা থেকে। তারপরে হীরেন ভট্টাচার্যের কথা বলতে হয়, তিনিও করেছেন। তার যদিও উনি অবশ্য ছিলেন, নন্দলাল বসুর ছাত্র ছিলেন, ওনার কন্টেন্টের ভিতরে অ্যালিগরিটা খুব থাকতো আর কি, কিন্তু একটু পলিটিসাইজ সমস্ত ব্যাপারটা। এবং আমি 2-1টা শো ওর সঙ্গে গিয়ে দেখেছি, একসঙ্গে 3-4 হাজার লোক দেখছে। এখন 3-4 হাজার লোককে ক্যাটার করতে গেলে তোমার তো সেরকমভাবে পাপেট তৈরি করতে হবে, সেরকমভাবে ডিজাইন করতে হবে, ওরার সমস্ত প্যাটার্নটা সেরকম। তো রঘুদার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা, সেইটা আমি বলতে চাইছি। উনি কিন্তু চেয়েছেন একটা ছোট জায়গার মধ্যেও একটা শো হবে, একটা বারান্দায় হবে, একটা উঠোনে হবে, একটা ছাদে হবে, এবং অল্প সংখ্যক 50-60-100 জনের মধ্যে শো হবে। যেমন বাদল সরকারের ছিল না ইন্টিমেট থিয়েটার, সেই রকমটা উনি পাপেট থিয়েটারকে সেই জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন। সবসময় যে বিশাল আকার বড় বড় করতে হবে, স্টেজ ভর্তি করে করতে হবে, অনেক গিয়ে করতে হবে, ওরকম বড় গ্যাঞ্জামের ব্যাপারটা ওনার ছিল না। আর পাপেটের টাইনিনেসটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ছোট্ট পাপেট বলতে কিন্তু আমরা একটা ছোট জিনিসই বুঝি সবসময়। একটা নাটকে এখন পাপেটের ধারণ পাল্টে গেছে, সেটা পাল্টাবেই, সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু পাপেটের কথাটা শুনলে একটু টাইনিনেস, একটা ছোট জিনিসের কথাই মাথায় আসে। সেই ব্যাপারটা কিন্তু ওনার ছিল, যাতে মানে ওনার যে শো, ওনার যেটুকু শো আমরা করেছি বা এখনও যেসব পাপেট রয়েছে দেখলে বোঝা যায় সেগুলোর সাইজ 2.5 ফুট 3 ফুট এর মধ্যে। তার মানে কি কতজন দর্শক, 150, 200, 300, 400 এরকম। যদিও আমরা অনেক বড় বড় ইয়েতে করেছি কাজ, কিন্তু তাহলেও এরকম ভাবটা, মানে অ্যাপ্রোচটা এরকমই ছিল আর কি। তো যাই হোক, আরেকটা দিক ছিল, সেটা হচ্ছে পাপেটকে কি করে একদম পকেটে পুরে নিয়ে যাওয়া যায়, সেটা একটা ওনার দিক ছিল, যাতে সোশ্যাল ওয়ার্ক যারা করে, গ্রামেগঞ্জে যারা করে, স্কুল কলেজে, স্কুলের বাচ্চারা, কলেজের কথা না, স্কুলে এডুকেশনাল প্রোগ্রাম যাতে করা যায়, সেহেতু খুব সহজে পুতুল তৈরি করার পদ্ধতি এবং সেটা শেখানো, এটা ওনার আরেকটা দিক ছিল, যেটা কিন্তু বলতে পারো আমি এখনও সেটাকে বহন করছি।
বন্ধুগণ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপ তো আমাদের এখানে বিশাল জলসার আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণ করছেন দিল্লি দিল্লি থেকে আগত বিখ্যাত গায়ক গায়িকারা। আপনারা মোদিও জলসায় উপস্থিত হইয়া আনন্দ বর্ধন করিবেন। ক্যাওয়াহু ক্যাওয়াহু ক্যাওয়া। কই সব লোকজন কোথায়? জলসা শুরু হবার আগে আমার অ্যাডভান্স দেবার কথা ছিল। আমি বাবা টাকা না নিয়ে স্টেজে উঠছি না। কোনো একটা সময় পৃথিবী খুব হোস্টাইলিটির মধ্যে ছিল, আমরা সবাই জানি। তখন সত্যিই মানুষ খুব অসহায় বোধ করতো। কোনো না কোনো জায়গায় তার একটা বেন্ডিং করার, একটা মাথা নত করবার একটা জায়গা তার খুব দরকার হচ্ছিল। সেই সূত্রেই হয়তো নানান রকম মূর্তি, নানান রকম কিছুর উৎপত্তি শুরু হয় আর কি। হয়তো একটা স্ল্যাব, সেটাকেই একটা কিছু মনে করে তাকেই হয়তো তারা পুজো আচ্ছা করতো। তারপরে হয়তো তাকে একটা একটু শেপ দেওয়া হলো বা একটু মূর্তির মতো গড়া হলো, যাতে নিজের প্রতিবি বলে মনে হয়। এবারে শুধু সেটুকু করেই তারা শান্তি পেত না, তারা চাইতো সে আবার একটু নড়াচড়া করুক তাদের মতো। সেই জন্য দেখা গেছে একদম প্রাচীন যে পুতুলের যে নিদর্শন এখনও আমাদের হাতের কাছে দু এক আছে আর কি, তাতে সে লতা পাতা বা নাড়ি ভুড়ি এসব দিয়ে হয়তো সুতো দিয়ে পুতুলটাকে চালানো হচ্ছে আর কি। তো সেই হয়তো সূত্রপাত যে ঈশ্বরকে নাড়াচাড়া করা বা তিনি আমাদের সঙ্গে কথা বলছেন, তিনি আমাদের সঙ্গে উঠবোস করছেন, এই যে ভাবটা আর কি, সেটার থেকেই হয়তো তার উৎপত্তি। তো সেই জায়গা থেকে শুরু করে তার পরবর্তীকালে কিন্তু আস্তে আস্তে তার নানান রকম ডালপালা ছড়াতে থাকে আর কি। মোটামুটিভাবে পৃথিবীতে যদি আমরা দেখি যে এই পুতুল মোটামুটি 4 রকমভাবে নাড়াচাড়া করা হয়। এটাই মানে বেসিক। প্রথমটাই ধরা যেতে পারে হাতের ভিতরে একটা পুতুলকে ধরে নাড়াবার চেষ্টা করা হয়েছে। তারপরে হয়তো তাকে একটা কাঠি দিয়ে আর একটু বড় করে 3টে কাঠি দিয়ে, মানে সেটাকে রড পাপেট বলা যেতে পারে বা কাঠি পুতুল বলা যায়, নানান দেশে নানান রকম নাম আছে। আরেকটা হচ্ছে তোমার স্ট্রিং পাপেট বা ম্যারিওনেট, সুতো দিয়ে যেটাকে চালানো হয়। আর আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ছায়া পুতুল। ছায়া পুতুলের ইতিহাসটা খুব প্রাচীন। ভারতবর্ষ তো বটেই, চীন দেশেও এর অরিজিন অনেক পাওয়া যায়, নানা রকম এর উৎপত্তি স্থল আছে, ভাবনা চিন্তা আছে। মূলত আফটার ডেথ, মানে মানুষের মৃত্যুর পরে সেই আত্মাকে ফিরিয়ে আনার এরকম একটা প্রবণতা ছিল। সেটাকে কেন্দ্র করেই কিন্তু অনেক সময় একটা ছায়া পুতুলের আবয়ব তৈরি করা হয়েছে, একটা স্ক্রিনে তার ইমেজটাকে আনা হয়েছে। তো এই ছায়া পুতুল সম্পর্কে আমি আরও 2-1টা কথা বলি। এটা মোটামুটিভাবে 3 রকমের মেটেরিয়াল আমরা দেখতে পাই। তো একটা হচ্ছে পুরোপুরি স্বচ্ছ হয়তো কোনো একটা মেটেরিয়াল, যেটা স্ক্রিনের গায়ে লাগানো, তার উপর ড্রয়িং করে হয়তো ছবিটা চেহারাটাকে আনা যেতে পারে। আর দ্বিতীয়টা হচ্ছে অর্ধস্বচ্ছ, যেটা ট্রান্সলুসেন্ট বলা যায়, যেটাকে রঙিন করলে রঙটা পাওয়া যায়। তো এই প্রচলনটা আমাদের দেশে খুব আছে। মহারাষ্ট্র থেকে উড়িষ্যা পর্যন্ত আমরা কিন্তু এই শ্যাডো পাপেটের একটা বিরাট রেঞ্জ পাই আর কি। এবং এরা সাধারণত রামায়ণ মহাভারত তো করেই, এমনি অন্য পুরাণ টুরাণ থেকেও নানান রকম গল্পগাথা করে। উড়িষ্যাতে পুরো রাবণ ছায়া বলেই একটা জিনিস আছে, যেখানে রামায়ণের 7টা কাণ্ড করা হয়। সুতো টানা পুতুল। এটার হাতে পায়ে সব সুতো লাগানো আছে, এ কিন্তু সুতো দিয়ে চলে। এটাকে স্ট্রিং পাপেট বলে। এটাও কিন্তু সারা পৃথিবীতেই খুব প্রচলিত একটা মাধ্যম। বিদেশে একে ম্যারিওনেট বলে। জার্মানে এই ম্যারিওনেট খুব বিখ্যাত। আর বলতে নেই, ওখানে একটা ভালো পাপেটকে চালাবার জন্য প্রায় 17টা সুতো থাকে। এখন সেটাকে স্ট্রিঙ্গিংটা শিখতেই 5 বছর লেগে যায় একটা লোকের, মানে ফিঙ্গারিংটা আর কি।
কোনটা এরোপ্লেনের মতো একটা ইয়ে থাকে, কন্ট্রোলটা থাকে, তার সঙ্গে সে পারে হয় না এমন কাজ নেই, সে সব কিছু করতে পারে আর কি। যাই হোক, আবার এর উল্টো উদাহরণও আছে। রাজস্থানে মাত্র 3টে সুতো দিয়ে তারা অসাধারণ পারফরমেন্স করে। তো যাই হোক, ইয়ে স্ট্রিং পাপেট একটা সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত একটা মাধ্যম, অনেক জায়গাতেই স্ট্রিং পাপেটটা হয়। এই যে পুতুলটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে গ্লাভ পাপেট। তো আমি এটা গ্লাভ পাপেটটা পরি, তাহলে তুমি বুঝতে পারবে। এই দেখো, এটা একটা দস্তানা, হ্যাঁ। তো এটার ভিতরে আমি হাতটা ঢোকাচ্ছি, হাতটা ঢুকিয়ে একটা আঙুল আমি মাথার উপরে দিয়েছি, মাঝখানের আঙুলটা, আর 2টো আঙুল আমি হাতে দিয়েছি। মালয়েশিয়া, কম্বোডিয়া, তারপরে জাভা, এইসব জায়গায় যেসব পাপেটগুলো আমরা দেখতে পাই, সেগুলো কিন্তু মূলত ভারতবর্ষ থেকে গেছে। তো আবার আরেকটা দিক হলো, চায়নাতে যে পাপেটগুলো আমরা দেখতে পাই, চায়নায় বলে ওখানে যে ব্যালেট সিঙ্গাররা ছিল আর কি, মানে দরবারে যারা গান টান গাইতো, তারা বিভিন্ন জায়গায় এই গান করতে করতে অনেক সময় ছায়াপুতুল দেখাতো। তো সেই জন্য সেইখান থেকে শুরু করে, আর ওদের আরেকটা ইয়েও আছে, সৃষ্টিতত্ত্বের উপরে ওরা পুতুল নাচ করতো, মানে কচ্ছপের থেকে পৃথিবীর সৃষ্টি, এই যে ব্যাপারটা, সেইগুলো নিয়ে ওরা পুতুল নাচ করতো আর কি। তো এরকম শুনতে পাওয়া যায়। আর ওখান থেকে সাধারণত চায়না থেকে মূলত দরবেশ বা জিপসি, এদের দিয়ে সিল্ক রুট ধরে এটা চলে যায় গ্রিস, টার্কি, এসব জায়গায়। তো এই হচ্ছে মোটামুটি মানে এর যাত্রা পথগুলো। তার মধ্যে অনেক কিছু আছে, অনেক ঘটনা আছে। যেমন গ্রিস বা টার্কিজে ক্যারাগোস বলে একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে সারাদিন ধরে আমাত্যবর্গদের যেসব অপকর্মটা ঘটে থাকে আর কি, তারা তো আর খুব ভালো লোক হয় না সব সময়, তাদের কেচ্ছা কাহিনী সন্ধেবেলা ঠিক অ্যাপিয়ার করে, ওই ক্যারাগোসরা সেটা জনসমক্ষে উপস্থাপনা করে। তা এখন কথা হচ্ছে, এদের অনেক সময় রাজারা ধ্বংস করেছে, পুড়িয়ে ফেলেছে, কবর দিয়েছে, যারা করে তাদের জেলে পুড়েছে, নানান রকম কাণ্ড, কিন্তু এদের দমানো যায়নি কখনো। সন্ধেবেলায় ঠিক অ্যাপিয়ার করেছে এবং করে মানুষকে সচেতন করেছে। তো এই সচেতনতার কাজটা কিন্তু এই পুতুল নাচ দিয়ে খুব ভালোভাবে হতে পারে। প্রকৃত স্বাধীনচেতা শিল্পীর মতোই একটা সময়ের পর স্বপ্না সেনও ভেঙেছেন নিজেকে। যুগের সঙ্গে তাল মিলিয়েই বদলে নিয়েছেন কাজের ধরন। সঙ্গত কারণেই পুরনো দল থেকে বেরিয়ে এসে গড়ে তুলেছেন নিজের দল, সিম্পল পাপেটস। যেটা হলো সেটা হচ্ছে, উনি তো 1995 সালে গত হলেন। এবারে যেটা সমস্যা হলো সেটা হলো, আগে তো কোনো সময় ভাবতে হয়নি কাজটা যে হবে, কোথা থেকে পয়সা কড়ি আসবে, কোনো পরীক্ষা যে করব, কিছু একটা এক্সপেরিমেন্ট করব, তার জন্য কোনো জিনিসপত্র লাগবে, কি করতে হবে, সেগুলো নিয়ে সব ভাবনা চিন্তা কিছু করতে হতো না। সবটাই রঘুদার এগুলো করতেন আর কি, এটা নিয়ে কোনো চিন্তা করতে হয়নি। যদিও আমরা আজীবন কিন্তু ভলেন্টিয়ারলি কাজ করেছি, পয়সা কড়ির ব্যাপার কিন্তু কিছু থাকতো না। কখনো সখনো উনি একটু যাতায়াত ভাড়া টাড়া দিয়েছেন, সে মানে খুব কম, মাঝে সাঝে। আর নিজেরা আমি নিজে যেটা করতাম, আমার কথাটা এই ক্ষেত্রে আবার একটু নিজের কথা বলতে হয়, সেটা যে আমি 2 দিন রোজগারের জন্য রাখতাম। 2 দিনে যা রোজগার হবে আমার তো সারা সপ্তাহ তাই দিয়ে চালাতে হবে। মানে মাসে 8 দিন কাজ করতাম রোজগারের জন্য, আর বাকি দিনগুলো আমার নিজের থাকতো। এখনও প্রায় সেরকম। তো এখন তো আরও যাই হোক, সেটা যে খুব ভালো কাজ করেছি আমি তা জানি না, মানে করেছি আর কি। তো এখন তার সাফারিংও কিছু ভোগ করতে হবেই। তো ভালো করে কাজ করলে এখন একটু ভালো করে হয়তো থাকা যেত, বা আর একটু ভালো করে হয়তো জীবনটা যাপন করা যেত, কিন্তু সেসব করিনি যখন, তার সাফারিংসটাও ভোগ করতে হবে, সেটা কোনো কথা না। কথাটা হচ্ছে এইভাবে কাজটা করেছি আর কি, করে তো গেছি, করাটা তো বন্ধ থাকেনি, এখনও সুযোগ পেলেই কাজটা করি, যতটা পারি করি। তো এখন দি পাপেটসে যখন দেখলাম যে উনি নেই এখন কোত্থেকে, তখন আমি ব্যবসার কথা ব্যবসা মানে একটু টাকা রোজগারের কথা ভাবতে শুরু করলাম, মানে ওয়ার্কশপ করে টাকা নেওয়া,
এগুলো রঘুদা কোনোদিন করতেন না, কিন্তু আমাকে করতে হলো, কারণ আমি সবসময় ওদের কাছে চাইবো, কারণ ওনার স্ত্রী সবসময় বলতেন তোমাদের যা লাগবে পয়সা করিচ্ছো নিও, কিন্তু বললেও একটা মানুষের যিনি করতেন নিজে থেকে খরচ, এখন ওনার কাছে চেয়ে চেয়ে আমি কত করব। সেই জন্য শো করে রোজগার করা, ওয়ার্কশপ করে রোজগার করা, এটা ওটা করে রোজগার করাটা আমি আরম্ভ করলাম করতে। তো সেটা করতে করতে যেটা সমস্যা হলো, এখন রঘুদার যেসব জিনিসপত্র, রঘুদার যেসব শো, সেগুলো অনেক সময় একটু অল্টার করতে হয়। কোনো একটা জিনিসকে একটা জায়গায় রেখে দিলে কিন্তু সেটা হয় না, সেটাকে নিজের মতো করে একটু সারিয়ে গুছিয়ে নিতে হয়, কিছু অ্যাড করতে হয়, কিছু বিয়োগ করতে হয়, এগুলো করতে হয়। কিন্তু ওদের পরিবারের দিক থেকে ওই যা উনি করে গেছেন সেটাই শেষ কথা। এটা হলে তো করা কাজ মুশকিল না কাজের। ফলে আমি আস্তে আস্তে বেশ মানে অসহিষ্ণু হতে লাগলাম। ফলে আমি বাধ্য হলাম, মানে সেটা বলেই ফেলছি, সেটা বাধ্য হলাম নিজের মতো একটা দল তৈরি করতে। নিজের স্বাধীনতাটা পুরোপুরি না পেলে কিন্তু কাজটা করা খুব মুশকিল। তো সেই জন্যেই কিন্তু আমার সিম্পল পাপেট করা। তো সেই জন্য সিম্পল পাপেটের যেটুকু আমি পেরেছি, যতটা সহজভাবে করা যায়, সোজা সাপটাভাবে করা যায়, সেইভাবে ছোট টিম নিয়ে কাজ করেছি। শো করা, অনেক শো করা, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া, এইসবের কিন্তু একটা মানে আছে। এগুলো সবটাই কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভর করে, যে যেটা করবে সেটাই হবে। আমরা তো নিজের রঘুদার তত্ত্বাবধানে কাজের আনন্দে কাজ করেছি, কাজে এগুলো তো শিখিনি। ফলে আজকে বললেই শিখে যাব, একদিনে কি হয়? হয় না। কিন্তু যে ঘাটতিগুলো আছে আমাকে সেগুলো স্বীকার করতেই হবে। এগুলো তো ঘাটতি, যারা করছে তারা করছে, কিন্তু আমরা কাজ, হ্যাঁ বলতে পারো যে এখনো কাজের উপরে কিন্তু জোরটা আছে, দখলটা আছে, করতে পারছি নিজে। কাজের সূত্রে পাড়ি দিয়েছেন বিদেশেও। ফ্রান্স, সাবেক সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, এমন নানা দেশের পুতুল নাচ শিল্পের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ এসেছে বিভিন্ন সময়। সিয়াটেলের এক সংগ্রহশালায় দেখেছিলেন বিখ্যাত ছবি দ্য সাউন্ড অফ মিউজিকের জন্য মার্কিন পাপেটের দম্পতি বিল ও কোরা বিয়ার্ডের তৈরি করা দ্য লোনলি গোটহার্ড সিকোয়েন্সে ব্যবহৃত পুতুলগুলি। অনুসন্ধিৎসু মন নিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করেছেন সেসব কাজের, বিচার করেছেন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে। বিদেশে দেখো, ওখানে পাপেট থিয়েটার, ট্র্যাডিশনাল পাপেট কিন্তু সেই অর্থে খুব জোরদার নয়। আছে, একেবারে নেই বলবো না, যেমন পাঞ্চান জুডি আছে, সেটা খুব খুব প্রচলিত, এখনও অনেকে পাঞ্চান জুডি স্টাইলে অনেক কাজ করে। খুব স্কিল দরকার হয় এটার জন্য, একজন মানুষ সব কিছু করে, অভিনয় থেকে শুরু করে পাপেট চালানো, এভরিথিং। একজন মানুষ সমুদ্রের ধারে পুরো স্টেজটা লাগিয়ে সব জিনিস করছে, এরকম ব্যাপারগুলো আছে কিন্তু। আর ওদের দেশে ওরা খুব এক্সপেরিমেন্টাল ওয়ার্কটা করে, পরীক্ষামূলক কাজটা খুব বেশি করে। যে জায়গাটা আমাদের এসব জায়গায় ট্র্যাডিশনাল পাপেট নই নই করেও এখন কিছুটা আছে হয়তো এদিক ওদিক করে, কিছু নতুন কাজ যে হচ্ছে না একেবারে তা নয়। যেমন দিল্লিতে অনুরূপা বলে কি মেয়ে, সে খুব ভালো কাজ করছে। দাদি পদমজি এক সময় করেছেন। আগের জেনারেশনে ধরো মধুলাল মাস্টার ছিলেন এক সময়। এরা কিন্তু অনেক আগের কথা বলছি, মানে দেশ স্বাধীন হওয়ার সময় টময় বা তারও আগে চিত্তপ্রসাদ নিজে কিছু কাজ করতেন। আর বিদেশের কথা তুমি বলছো, বিদেশে তোমার রাশিয়াতে আমি গেছি, সে ফুলব্রাইট ফেলোশিপ নিয়ে ইউএসএফে গেছি। এসব জায়গায় পাপেট থিয়েটার ওরা কমার্শিয়ালি অনেকটা চেষ্টা করে করতে, যাতে এর থেকে ইয়ে করা যায়। আর খুব এক্সপেরিমেন্টাল ওয়ার্ক একমাত্র মাইকেল মেশকেকে দেখেছি, যিনি সুইজারল্যান্ডে করতেন আর কি। তার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, ওই প্যাশন নিয়ে কাজ খুব কম লোকে করে। এই যে আজকের যুগে, আজকে ধরো আজকে এই যে বসেছি পুতুল নাচ নিয়ে, এটা একটা খুব প্রাচীন মাধ্যম, তো কিন্তু তাহলেও কেন করছি এটা একটা প্রশ্ন। তো
এই জন্যেই করছি যে আজকে যতই এগিয়ে যাক পৃথিবী, যতই আমাদের হাতে হাজারো রকমের মিডিয়া আসুক, এই যে হাতে তৈরি করার যে একটা ব্যাপার এবং নিজে নিজে তৈরি করা যায় যে একটা ব্যাপার, সেটা কিন্তু আজকালকার বাচ্চারা আর করে না। ওরা তো সবসময় টিপে টিপে দেখছে, মানে কেউ প্রোগ্রাম করে দিয়েছে সেটা সে দেখছে, নিজের পার্টিসিপেশন কিন্তু নেই। তো নিজের যদি পার্টিসিপেশন কিছু করতে হয় তাহলে কিন্তু এই মাধ্যমটার চেয়ে আমি অন্তত অন্য কোনো আর মাধ্যম খুঁজে পাইনি যেটা সবচেয়ে ভালো ছোটদের জন্য। সাদা কালোর সেই দুনিয়া যা লেখানে ইতিহাসে অতি ছুঁয়ে সময় আমার বসবে সে তোমার পাশে।